দর্শক স্বাগত জিটিভি সংলাপে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। প্রথমে সেরে নিয়ে পরিচয় পর্ব। আমাদের সাথে আছেন মোহাম্মদ এ আরাফাত, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগের বেশ রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত, আমরা এটিও জানি। আমাদের সাথে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতাদের একজন। আমাদের সাথে আছেন শামা ওবায়দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাগত আপনাদের তিনজনকেই। দর্শক, আমরা কথা বলি সচরাচর রাজনীতি নিয়ে নিয়মিত, এবং রাজনীতি নিয়ে কথা বলুন, সেক্ষেত্রে বোধহয় কোনো তথ্যসূত্র দিয়ে আপনাদের সময় দখল করার আমার চেষ্টা না করা উচিত। সরাসরি আমাদের অতিথিদের কাছে যেতে পারি। আরাফাত ভাই, রাজনীতি সংলাপ কোন দিকে? সংলাপ নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে সংলাপ আসলে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না, বা কোনো একটা সলিউশনে যেতে গেলে তো দুটো পক্ষকেই আসলে সদিচ্ছা থাকতে হবে বা দেখাতে হবে, না হলে তো হয় না। আর এখন যেটা হচ্ছে কি, আপনি যদি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন দেখবেন যে এই যে হরতালটা হচ্ছে এখন বাংলাদেশে, এটা কিন্তু নতুন নয়। বাংলাদেশে হরতাল আগে হয়েছে, আওয়ামী লীগও হরতাল করেছে, এটা আমরা সবাই জানি। নতুন করে আসলে এটা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং হরতালকে আমরা রাজনীতিতে একেবারে শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, এটাও আমরা জানি। তবে দুঃখজনক ব্যাপারটা কি জানেন, দুটো পার্থক্য এখানে আছে। একটি পার্থক্য হচ্ছে যে সমস্যা নিয়ে আমরা আছি, সেই সমস্যার সমাধানের জন্য যদি আমি এটা তর্কের খাতিরে ধরেও নিই যে শেষ অস্ত্র হিসেবে বিরোধী দলের হরতাল ছাড়া কোনো উপায় ছিল না, বা অতীতেও বিরোধী দলগুলো ছিল না বলেই হরতালে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করে দেখুন যে সংলাপের যে একটি দাওয়াত, সেই দাওয়াতকে উপেক্ষা করে আজকে হরতাল হচ্ছে। এখানেই দুঃখজনক। আজকে এই হরতালের প্রয়োজনীয়তা আসলে ছিল না। আজকে এই হরতাল কিন্তু শেষ অস্ত্র হিসেবে আসেনি। সমাধানের জন্য সংলাপের যে দাওয়াত, সেই দাওয়াতটি কিন্তু গ্রহণ করে সমাধানের পথে এগুলো যেত, কিন্তু সেই বিষয়টিকে উপেক্ষা করে হরতাল হচ্ছে। কাজে এটি শেষ অস্ত্র হিসেবে হচ্ছে না, হরতাল করার জন্য হরতাল হচ্ছে। দ্বিতীয় পার্থক্যটি যদি আপনি দেখেন, এর আগে আমাদের দেশে হরতাল হয়েছে, আমরা দেখেছি আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল হরতাল হয়েছে, হরতালে পিকেটিং আমরা দেখেছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের আমরা রাস্তায় দেখেছি, গাড়ির সামনে শুয়ে পড়তে দেখেছি। ইভেন এটাও সত্য কথা যে ধরেন রিক্সার বা বিভিন্ন ভ্যানের আপনার ওই টায়ারের পাম্প ছেড়ে দেওয়া দেখেছি, এই ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা হরতালের নামে এক ধরনের সহিংসতা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারার এই যে মহাযজ্ঞ শুরু হয়েছে, এই ভয়াবহ দৃশ্য কিন্তু আমরা আগে দেখিনি। আজকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আপনি বার্ন ইউনিটে গেলে এটা দেখা যায় না, তাকানো যায় না। এই যে সিচুয়েশন, রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, মরছে কারা? একেবারে মানে হতভাগ্য খেটে খাওয়া সাধারণ মানুষ। তো এই রাজনীতির কি অর্থ হয়? আমি মাঝে মধ্যে আসলে আমি এটা বুঝি না, যে একেবারেই সাধারণ মানুষ যাদের জন্য রাজনীতি, সেই মানুষগুলি ভিক্টিমাইজড, একবার ইনোসেন্ট মানুষগুলি ভিক্টিমাইজড। তো মানে এটা আসলে মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা কারণটি একটু শামা ওবায়দের কাছ থেকে জানতে চাই। দুটো পয়েন্ট আমি সামনে আনতে চাই, যেটি জনাব আরাফাত বলেছেন, শেষ অস্ত্র হিসেবে হরতালে ব্যবহার হচ্ছে না, নেতারা মাঠে নাই, সহিংসতার কথা তিনি বলছেন। আরাফাত ভাই সংলাপের কথা বললেন, যে সংলাপের আমরা কিন্তু বিএনপি আমাদের বিরোধী দলীয় নেত্রী সহ বিএনপি সবসময় বলে আসছে যে সংলাপে বসতে, সংলাপে দুই নেত্রীর আমরা টেলিফোনে যে আলাপ হচ্ছে সেটাও আমরা শুনেছি। এবং তারপরে বরাবরই কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে যে আমাদের একটাই দাবি, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে যেতে চাই, এবং সেটা হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। তো নির্দলীয় সরকারের যে শর্তটা, এই শর্ত মেনে নিয়ে যদি আপনারা সংলাপে আসেন, তাহলে আমরা অবশ্যই সংলাপে বসবো। এবং সবসময় কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং ওই দাওয়াতের পরে যে জনসভা হয়েছিল, সেই জনসভাতেও আপনারা জানেন, জনসভায় আমাদেরকে সেই সময় অলরেডি সরকার সব সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, জনসভার পারমিশন দিয়েছে প্রোগ্রামের 1 ঘন্টা আগে, মাইক ব্যবহার করতে দেয় না বিভিন্ন জায়গায়। তারপরও এই সকল স্বৈরতান্ত্রিক আচরণের পরেও কিন্তু বেগম খালেদা জিয়া ওই মিটিংয়ে বলেছেন যে আমরা সংলাপে বসতে রাজি, আন্দোলনও চলবে, সংলাপও চলবে, কিন্তু আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের হরতাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না যদি আপনারা নির্দলীয় সরকার মেনে নিয়ে আপনারা সংলাপে বসেন, তাহলে আমরা অবশ্যই সংলাপে বসবো। এবং এত কিছু হয়ে যাবে, আমাদের 5 নেতার গ্রেফতারের পরেও, এবং তাদের রিমান্ড হয়ে গেছে, এবং তারপরেও কিন্তু আমাদের মহাসচিব পর্যায় থেকে আপনারা আজকেও দেখেছেন নিউজে, কিন্তু একটা চেষ্টা আছে যে সংলাপে বসার,
বিএনপি কিন্তু সংলাপ চায়, বিএনপি নির্বাচন চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আজকে যে আমরা তো এটা তো একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, জনগণের ইচ্ছার সরকার চলে, সরকারের ইচ্ছায় জনগণ চলে না, দেশ চলে না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি ব্যক্তির ইচ্ছায় সারা দেশ চলছে। 96তে আমার ইচ্ছা হলো যে আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমি নির্বাচন করব না, আমি 96তে আমি সেই দাবিতে 173 দিন হরতাল দিলাম। এখন আমার হঠাৎ করে খেয়াল হলো তত্ত্বাবধায়ক সরকার খারাপ, নির্দলীয় সরকার খারাপ, এখন আমি নিজের অধীনে আমি নির্বাচন করব। তাহলে কি হচ্ছে, আমরা জনগণকে একটি বিপদের মুখে ঠেলে দিয়ে সারা দেশকে একটা স্থবিরতার মধ্যে রেখে আমি নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছি। এবং আজকে কিন্তু বর্তমানে বাংলাদেশে সেটাই হচ্ছে। আরেকটা যেটা আমি বলতে চাই, কালকে অথবা পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে 3টি কথা বলেছেন। একটি কথা হচ্ছে যে উনি ওই মন্ত্রীদের পদত্যাগ নিয়ে কথা বলেছেন এবং উনি বলেছেন যে এটা অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং রাষ্ট্রপতির কাছে গেলেই এটা গণ্য হবে। এবং আরেকটা কথা উনি বলেছেন যে অনেক বিশেষজ্ঞ গজিয়েছে বাংলাদেশে, অনেক বিশেষজ্ঞ, অনেক সংবিধান বিশেষজ্ঞ গজিয়েছে। এবং আরেকটি কথা বলেছেন যে উনি এমন ব্যবস্থা করতে চান যাতে কোনোভাবেই উনি গত যে ইমার্জেন্সি 2 বছর 11 2 বছর, সেই 2 বছরের কথা উনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে এরকম যেন অবস্থা না হয়। উনি একটি কথার সাথে আমি একমত যে উনি বলেছেন যে অনেক বিশেষজ্ঞ গজিয়েছে, কারণ ওনার দলেই সংবিধানের অনেক বিশেষজ্ঞ আছে যারা বিভিন্নভাবে সংবিধান ব্যাখ্যা করছে। যখন এই চিঠি দেওয়ার এই যে অভিপ্রায় ব্যক্ত করা বা এই যে পদত্যাগপত্র দিল প্রধানমন্ত্রীকে, সেই প্রধানমন্ত্রীর অফিস থেকে যেটা গেল মিডিয়ার কাছে সেটা হচ্ছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে। তারপরে হাসানুল হক ইনু সাহেব উনি বললেন যে না, এটা সংবিধান মতোই হয়েছে, এটাই দেওয়ার কথা এবং মন্ত্রীরা পদত্যাগ করেছে। একই দিনে শফিক সাহেব আইনমন্ত্রী উনি বললেন যে না, এটা অভিপ্রায় ব্যক্ত করেছে। তাহলে ওনার দলে আওয়ামী লীগের ভিতরে এই সংবিধানের বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার লোক আছে, তো প্রধানমন্ত্রী রাইট, বিশেষজ্ঞ অনেক ধরনের গজিয়েছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব রুহিন হোসেন প্রিন্স, আমি একটি লাইন তুলে আনতে চাই সমবায়দের বক্তব্য থেকে। তিনি বলছেন জনগণের ইচ্ছা সরকার চলে, চলারও কথা, তাই চলেছে কি কখনো বা চলবে কি কখনো নিকট সামনে? এই প্রশ্নের উত্তর আমি একটা দর্শকের কথা দিয়ে একটু বলবো। তার আগে একটু বলতে চাই যেটা দিয়ে আপনি আজকে শুরু করলেন, যে রাজনীতি সংলাপ। আমরা যেভাবে বুঝি, আপনি যদি এখন দেশের মানুষকে জিজ্ঞেস করেন, যারা সাধারণ মানুষ, তারা বলবে যে আমাদের সামনে এখন 2টা জায়গায় দেখতে পাচ্ছি আমরা, সেটা কি সংঘাত না সমঝোতা। এটি হচ্ছে প্রধান বিষয় এবং সারা দেশবাসীর আকাঙ্ক্ষা হচ্ছে একটা সমঝোতা, সেই দিকে আগানো দরকার। এবং সেই সমঝোতা কাদের? রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার কাদের? প্রধান সারে বড় 2টা দলের। সুতরাং এই 2টা দলের এই ধরনের সমঝোতা হতে গেলে সংলাপ একটা অনিবার্য, সেটা প্রয়োজন। এখন এখানে আরাফাত যেটা বললেন, তিনি কোনো আশা দেখছেন না, আর এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি সংলাপ বা উনি বললেন যে তারা উৎসাহী, কিন্তু আশা দেখছেন কিনা আমি বুঝতে পারিনি। কিন্তু কথা এটা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি সংলাপ না হয়, যদি সমঝোতা না হয়, সংঘাতের দিকে যায়, তাহলে এই 2 দল মোটেই দায় এড়াতে পারবে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আজকেও জনগণের পক্ষ থেকে, আমরা বামপন্থীদের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই যে আমরা জানি যে মানুষের যে এজেন্ডা, সেই এজেন্ডা এক ধরনের যেন পেন্ডিং হয়ে আছে। আমরা প্রতিদিন মানুষকে এই কথা বলে চোখের সামনে অন্য একটা ঠুলি পড়াচ্ছি, জনগণের সাধারণ ইস্যু আনছি না। তারপরেও আমরা মনে করি যে কে আগে যাবে, পরে বলবে, এই আইডিয়া না করে সবাইকেই এগিয়ে আসা দরকার। জনগণই বাছাই করবে যে কে উদ্যোগী ভূমিকা নিয়েছে, ভোটের সময় সে তার ভূমিকা পালন করবে। কিন্তু হচ্ছে না কেন? যে কথা আপনি, যে প্রশ্নটি আমাকে করলেন, যে সরকার কি জনগণের দ্বারা পরিচালিত হয়, আমি এইভাবে জিনিসটাকে বুঝি। সংসদীয় গণতন্ত্রে ওনারাই আমাদের শিখিয়েছেন, বলছেন যে সংসদীয় গণতন্ত্রে নাকি সরকার এবং পার্লামেন্টের বিরোধী দল ও সরকারের পার্ট। এখন এই দলগুলোর কি হয়, মাঝে এ ধরনের একটি অনুষ্ঠানে একজন দর্শক তিনি ফোন করলেন, করে বলছে যে আমরা গ্রামে থাকি, কিন্তু একটা কথা বলতে চাই, দেশে তো রাজনীতি নেই, আছে নেতৃনীতি। নেতৃনীতি কি উনি ব্যাখ্যা করে, ওনার ব্যাখ্যাটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। উনি বলছেন যে আমাদের নেত্রীরা বলেন জনগণ আমার সাথে, আমি জনগণের সাথে। এই 2 নেত্রীর কেউ বলছেন না। যদি তারা বলতেন জনগণের সাথে, তাহলে জনগণের কথা তিনি কান পেতে শুনতেন।
কান পেতে শুনলে ওই যে বললাম সংঘাত না সমঝোতা, সমঝোতাটাই শুনতেন এবং কাজে যেতেন। সুতরাং জনগণ দিয়েই যে তারা পরিচালিত না, এখনকার এই দুই জায়গার কর্মকাণ্ডে প্রমাণিত। তো শেষ একটা কথা না বললেই নয়, আজকে দেখেন রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার কিন্তু বড় সংকট অন্য জায়গায়, সেটাকে অনেক সময় আমাদের আলোচনায় থাকছে না, আমরা চলে আসছি খালি আলোচনার সংলাপেই। আমরা যখন কথা বলছি, বেশ কিছুদিন আগে আমরা কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছি। এরপরেই আমরা দেখলাম একটি শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা কিন্তু এই ধরনের অপশক্তি একটা, আরেকটা হচ্ছে যারা আমাদের গণতন্ত্রকে ব্যাহত করে আরো বিদেশি স্বার্থ এখানে হাসিল করতে চায়, তারা কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করতে চায় না। সুতরাং এই শক্তিগুলো সমঝোতা কিন্তু চায় না, তারা সংঘাত চায়। ধন্যবাদ। আমি এটা আসবো, মনে এই রাখতে হবে। প্রসঙ্গে আসবো। জনাব আরাফাত। আচ্ছা, প্রথমত শর্ত দিয়ে সংলাপ হয় না। আপনি যদি বলেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকার মেনে নেন তারপর সংলাপ হবে, তাহলে তো সংলাপ হবে না। কাজে সংলাপে আপনাকে আসতে হবে একেবারে নিঃশর্তভাবে, সেখান থেকে একটি সমঝোতার দিকে যাওয়ার যে ব্যাপারটা সেটি করতে হবে। দ্বিতীয়ত, মাননীয় বিরোধী দলের নেত্রী একটি কথা বলেছেন সরওয়ার্দী উদ্যানে তার যে জনসভায়, মানে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ফোন করার ঠিক আগের দিন, সেখানে উনি বলেছিলেন আন্দোলনও চলবে, সংলাপও চলবে ঠিকই। আবার একই সাথে উনি এটিও বলেছিলেন যে আগামী 48 ঘন্টার মধ্যে সংলাপের উদ্যোগ না নেওয়া হলে হরতালে আমরা যাব। উনি কিন্তু বলেননি যে হরতালও চলবে সংলাপও চলবে, উনি বলেছেন আন্দোলনও চলবে সংলাপও চলবে। বরং হরতালের ব্যাপারে সুনির্দিষ্টভাবে উনি বলেছিলেন যে হরতালে আমরা যাব যদি উদ্যোগ না নেওয়া হয়। কাজে উদ্যোগটি যখন নেওয়া হলো, তখন ওনার যে জাতির কাছে যে অঙ্গীকার, সেই অঙ্গীকার রক্ষার্থে ওনার উচিত ছিল ইমিডিয়েটলি হরতাল প্রত্যাহার করে সংলাপে যাওয়ার। উনি যদি হরতাল ওই মুহূর্তে প্রত্যাহার নাও করতে পারতেন, মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত কিন্তু এসেছিল কত তারিখে? 26 তারিখে। উনি এটিও 26 তারিখে উনি দাওয়াত করলেন 28 তারিখে আসার জন্য। মাননীয় বিরোধী দল নেত্রী কিন্তু বলতে পারতেন যে আমি এই মুহূর্তে পারছি না, আমি কালকে আপনাকে জানাচ্ছি। ওনার যদি এই বাধ্যবাধকতাও থাকতো যে 18 দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলতে হবে বলে, উনি 28 তারিখে একটা প্রচেষ্টা নিতে পারতেন। উনি কিন্তু আউটরাইট প্রত্যাখ্যান করে দিলেন। কাজে ওই 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া দাওয়াত যেটি সংলাপ শুরু করার, সেই 28 তারিখে সংলাপ শুরু হওয়াটা জরুরি বেশি ছিল, নাকি 28 তারিখে এই হরতাল হওয়াটি বেশি জরুরি ছিল, যে হরতালে আপনি সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন? আপনি এই প্রশ্নে আমাকে জবাব দেন। দ্বিতীয়ত আপনাকে আমি বলি, আমার কাছে চাইছেন জবাব? না, আমি সবার কাছে বলছি ইন জেনারেল। দ্বিতীয়ত আপনাকে আমি বলি, এই কথা তো, এটা তো চলতে পারে না যে সংলাপও চলবে, সহিংসতাও চলবে, মানুষ পোড়ানোও চলবে, তাহলে তো সংলাপ হবে না। আপনাকে সংলাপে যাওয়ার ওই সদিচ্ছা নিয়ে এগোতে হবে, তখনই সংলাপটা হবে। আর এই যে 96 এর বাস্তবতা এবং 2013 যে বাস্তবতার মধ্যে যে একটি ব্যাপার যেটি নিয়ে আমাদের কনফিউশন হয়, অনেকে আমরা দেখেছি, অনেকে বলেছেন বিভিন্ন সময় যে 96 তো আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন, আজকে উনি এটা থেকে ঘুরে গেলেন কেন? দেখুন, সুনির্দিষ্টভাবে আমি কয়েকটা জিনিস বলি। 96 সালের বাস্তবতার মধ্যে দুটো আপনি যদি কম্পোনেন্ট মাথার মধ্যে নেন, একটি হচ্ছে মাগুরার নির্বাচন চুরির যে বাস্তবতা 96 সালের পূর্বে। তারপর আপনি আসেন জাল যে ভোটার লিস্টের মধ্যে যে আপনার জালিয়াতি, এবং যার মধ্যে পরিচ্ছন্ন যে ভোটার লিস্টের যে অভাব, যেখানে মানে একটা ইলেকশনকে চুরি করার সমস্ত আয়োজন, এই বিষয়গুলি ওই বাস্তবতার মধ্যে ছিল। এবং আপনি 2013 বাস্তবতাতে আপনি আসেন, একটা একটা করে বলি। আজকে ভোটার লিস্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং ছবিযুক্ত। এই ভোটার লিস্টের আগে পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের অনেকে বন্ধুরা ভোট দিতে যেয়ে বলেছে যে আমার ভোট দিয়ে দিয়েছে। এটা হতো কিন্তু, কারণ হচ্ছে নাম ধরে ভোটটা দিয়ে দিত। আজকের বাস্তবতা এটা অসম্ভব ব্যাপার, আপনার ছবি না ম্যাচ করলে আপনি ভোট দিতে পারছেন না। কাজে এখানে চুরির রাস্তাটা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় বাস্তবতা আসেন গণমাধ্যমের বিস্তার। এটি আমি বহুবার বলেছি, 96 সালে এই বাস্তবতা ছিল না। আজকে সাধারণ একজন মানুষ যার হাতে একটা সেলফোন আছে এবং ভিডিও রেকর্ড করতে পারে, সেও একজন সিটিজেন জার্নালিস্ট। এই বাস্তবতা আপনার মাথায় নিতে হবে। তৃতীয় বাস্তবতায় আসেন যে আজকে গত 5 বছরে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একটি নির্বাচন, সেই মাগুরা নির্বাচনের কোনো বাস্তবতা তৈরি করেনি। প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটাকে আপনাকে গণনা নিতে হবে। চতুর্থ বাস্তবতায় আসেন 1/11 বাস্তবতা। 1/11 তো আমাদের শিখিয়ে দিয়েছে যে 96 সালে আমরা আন্দোলন করে যে ত্রয়োদশ সংশোধনী এনেছিলাম, সেই ত্রয়োদশ সংশোধনীর মধ্যে কি গলদ আছে। আমরা গণতন্ত্রের একটি অপরিহার্য অনুষঙ্গ নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার চেষ্টা করতে যে এই সংশোধনী পুরো গণতন্ত্রকে হুমকি দিচ্ছে বারবার। সেইখানে আপনার পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে আজকের বাস্তবতায়। পঞ্চম বাস্তবতা হচ্ছে
কোর্টের একটি রায় আছে, যে রায়টি সরাসরিভাবে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল এবং বলল যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদেরকে না নিয়ে আসার জন্য। তাহলে আপনি তো ত্রয়োদশ সংশোধনীতে থাকতে পারছেন না, এই বাস্তবতাটা তো মাথায় নিয়ে আপনাকে কম্প্যারিজনটা করতে হবে। সেইখানে দাঁড়িয়ে আপনি আসেন, তাহলে কি করা যায়? আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিলেন, মাননীয় বিরোধী দলের নেত্রী একটি প্রস্তাব দিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবে যদি দুটি অংশ থাকে, যেখানে উনি বলছেন উনি নিজে চিফ থাকবেন, বা বলছেন না সুস্পষ্টভাবে ওনার ভাষণে, ওনার অ্যাডভাইজার বলছেন, এবং ক্যাবিনেট উনি বলছেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নিয়ে দুটি জোটের ওনাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটা ক্যাবিনেট ফর্ম করতে। তার বিপক্ষে যে মাননীয় বিরোধী দলের নেত্রী যে প্রস্তাব দিলেন, একটা হাস্যকর উদ্ভট একটি প্রস্তাব, ওই অতীত থেকে সেই আপনার অ্যাডভাইজারদের নিয়ে ক্যাবিনেট করতে, এবং চিফ কে হবে এটি উনিও বলতে পারলেন না। উনি কিন্তু এখানেও একটা আনসেটল একটা রেখে দিলেন। তাহলে আপনি দেখেন, আপনি দুই প্রস্তাবকে সামনে নিলে এগিয়ে যাওয়ার জন্য তো আপনার ন্যারো ডাউন করে আনতে হয়, সংলাপে সমঝোতায় পৌঁছানোর জন্য কিছু ছাড় দিয়ে দিয়ে দুজনের কাছাকাছি আসার যে প্রচেষ্টা, সেটি তো নাই। তাহলে এখানে আপনি দেখেন, চিফ কে হবে দুজনের কথায় যদি আমি ধরে নিই আনসেটল, ক্যাবিনেটটা যদি আমি বলি যে সুস্পষ্ট করেছেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবের যে ক্যাবিনেটটি বলা হচ্ছে, এটাও কিন্তু ন্যায্য এবং অনেক বেশি যৌক্তিক এবং গ্রহণযোগ্য। কারণ দু দল থেকে, আমাকে একটু বলতে দেন দাদা, দু দল থেকে উনি বলছেন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। সেক্ষেত্রে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলের নেত্রী, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি যদি এই পুরো প্রস্তাবকে প্রত্যাখ্যান করে উদ্ভট হাস্যকর একটি প্রস্তাব না দিয়ে বলতেন মাননীয় প্রধানমন্ত্রীর পুরো প্রস্তাবের দ্বিতীয় অংশটি মেনে নিলাম, এটি তো ন্যায্য। এখানে তো উনি বলছেন উনার দল থেকেও থাকবে, আমার দল থেকেও থাকবে। উনি এটিও বলছেন যে আপনি কোন মিনিস্ট্রি নেবেন, হোম মিনিস্ট্রি, ইনফরমেশন মিনিস্ট্রি শেষ করতে হবে, এবং এইটা মেনে নিয়ে উনি যদি বলতেন কিন্তু প্রথম অংশটুকু মানলাম না, আমি হরতাল প্রত্যাহার করলাম বা হরতাল ডাকলাম না, প্রথম অংশ নিয়ে চলেন, আপনার বাসায় আপনি দাওয়াত দিয়েছেন, আমি ডিনার করতে করতে ওইটা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে কিন্তু একটু অন্যদিকে যেতে পারতো। সেটি না করে দিনের পর দিন হরতাল, মানুষ খুন এবং যে হত্যাযজ্ঞ হচ্ছে, এইখানে আমি কেন দেখছি না সংলাপের কোনো সুযোগ নেই? কারণ হচ্ছে আজকে আমার মনে হচ্ছে অন্য একটি দল দ্বারা প্রভাবিত এই ঘটনাগুলি ঘটছে, যাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, যাদের এখানে যাদের শীর্ষ নেতারা ফাঁসি দড়ির সামনে ঝুলছে যাদের সামনে, এবং যারা নির্বাচনকে, বাংলাদেশকে একেবারে অস্থিতিশীল করতে চায়, সমঝোতা চায় না, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘটনাগুলি ঘটছে। ধন্যবাদ শামাবাদ। অনেকগুলো প্রশ্ন রেখেছেন জনাব অনেকগুলো আরাফাত। প্রশ্ন রেখেছেন আরাফাত ভাই, আপনারা কি সময় দিতে হবে আমাকে? 5 প্রথমে মিনিট বলুন। একটা একটা করে বলি, 5 মিনিট না 6 মিনিট যাই না, সময় দিতে হবে। এখন আপনি একটা করে বলি, উনি বলেছেন হরতালের কথা। আমি আবারও বলছি, আবারও রিপিট করছি, ইফ ইউ ক্যান গো ব্যাক, সব চ্যানেলেই আছে এই ভিডিও, আপনি যে আবার দেখেন, বারবার উনি বলেছেন, আমাদের বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে হরতাল যদি নির্দলীয় এই সরকার হবে এটা মেনে যদি আসেন, তাহলে আমরা সংলাপে বসবো, কোনো আন্দোলন হবে না। হরতাল তো আন্দোলনেরই একটা অংশ, ঠিক আছে? আরেকটা যেটা আপনি লাস্টে যেটা বলছেন, আমি প্রথমে বলতে চাই যে উনি বেগম খালেদা জিয়া যে প্রেস কনফারেন্সটা করেছিলেন, ওখানে কিন্তু ওনার যে বক্তব্য ছিল ওইটা কিন্তু ভেগ ছিল না, এটা একটা স্পিরিট ছিল। হোয়াট হি ওয়ান্টেড টু সে, যে প্রধান এখন মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, ওনাকে স্টেপ ডাউন করতে হবে, একটি নিরপেক্ষ যে সবাই সর্বজন গৃহীত, যাকে সবাই মেনে নিবে, সব দল মেনে নিবে, সেই রকম একটি ব্যক্তিকে প্রধান করে, এবং দুই দল থেকে প্রতিনিধি নিয়ে বা অ্যাডভাইজার নিয়ে, যেটাই হোক, কিন্তু সেই ব্যাপারে যদি মতামত এক হতো, তাহলে কিন্তু সংলাপে বসা যেত। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন হানাহানির কথা। এখন আপনি যদি আপনাকে যদি এখন এই অঞ্জন দা আপনাকে টক শোতে ডেকেছে, ডেকে আপনার মুখে টেপ লাগে, বলে যে আপনি কথা বলতে পারবেন না। এখন আপনারা বলতেছেন আপনারা সভা সমাবেশ করতে দিবেন না, আপনারা মিছিল করতে দিবেন না, মানববন্ধন করতে দিবেন না, 2-5 কর্মী একসাথে হাঁটলে তাদেরকে অ্যারেস্ট করবেন, আপনারা সরাসরি গুলি করবেন। আমি এই টক শোতে বলেছি নাকি আমি জানি না, কিন্তু আমার নির্বাচনী এলাকায় প্রথম হরতালের দিন একটি 25 বছরের একটি ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, ঠিক আছে? এটা গ্রহণযোগ্য না। এবং যেই এই হরতালের সময় যেই সাধারণ মানুষগুলো মারা গেল, তাদের মৃত্যু কিন্তু একেবারেই কাম্য না। আমরা একজন মানে দল করি সেটা না, একজন সাধারণ নাগরিক হিসেবে, একটা মানুষ হিসেবে সেটা মেনে নিতে আমরা পারি না, এবং কখনোই আমরা নিব না। কিন্তু আপনার কিন্তু দেখতে হবে যে এই সহিংসতাগুলা কে ঘটাচ্ছে। যে কোনো হরতালে, যখনই হরতাল ডাকে, তখন শুধু ঢাকায়
10,000, 12,000, 20,000 পুলিশ মোতায়েন হয়, র্যাব মোতায়েন হয়, বিজিবি মোতায়েন হয়, এবং এরা তখন এত ফোর্স, পুলিশ ফোর্স, র্যাব, এরা তাহলে কেন ককটেল ফাটানো বন্ধ করতে পারে না, তার গাড়ি পোড়ানো বন্ধ করতে পারে না, এবং যথাসময় সেখানে পৌঁছতে পারে না? এটা তো বাংলা সিনেমা না, হিন্দি সিনেমা না যে হয়ে যাওয়ার পরে পুলিশ আর র্যাব ওখানে গিয়ে পৌঁছায় সবসময়। এটা কিভাবে? এটা তো আপনার দেখতে হবে। এবং আপনাদের যদি আওয়ামী লীগ সবসময় দাবি করে যে বিরোধী দলে থেকে কিভাবে আন্দোলন করতে হয় আমরা জানি, কিভাবে মানুষ পেটাতে হয়, লগি বইটা ব্যবহার করতে হয় সেটা আমরা জানি। সুতরাং বাস পুড়িয়ে, গাড়ি পোড়ায় কারা এটা আন্দোলন করতে পারে সেটা দেশের জনগণ জানে। এবং আজকে আপনাদের দেখতে হবে যে এই অর্ধেক, যত হাজার হাজার পুলিশ, অর্ধেক থাকে বিএনপি পল্টন অফিসের সামনে, অর্ধেক থাকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে, বাকিগুলা থাকে সব নেতাদের বাসায় বাসায় খুঁজে বেড়ায় তাদেরকে অ্যারেস্ট করার জন্য। তাহলে আপনার ল এনফোর্সমেন্ট কারা করছে? হরতালের সময় তো দায়িত্ব সরকারের যাতে সহিংসতা না হয় সেটা দেখার। আপনি দেখেন হাজার হাজার হরতালের দিন হাজার হাজার আওয়ামী লীগের লোক মিছিল করে, ছাত্রলীগ, যুবলীগ, সব টেন্ডারবাজির লোকজন, টেন্ডারবাজি যারা করে এরা মিছিল করতেছে রাস্তার মধ্যে বিরাট বিরাট ব্যানার নিয়ে। কিন্তু আমাদের 10 জন যদি 12 জন বা 100 জনের একটা মিছিল বের হয়, সাথে সাথে এদেরকে গুলি করবে, সরাসরি রাবার বুলেট না, টিয়ার সেল না, সরাসরি গুলি করছে। এবং সেটা তাহলে কিভাবে? আপনারা যদি সব গণতন্ত্রের সব ভাষা আপনারা বন্ধ করে দেন, তাহলে কিভাবে সেই দেশে আপনি মনে করেন যে এখন আওয়ামী লীগের রাজনৈতিক অফিসে মনোনয়ন ফর্ম বেচা হচ্ছে, আর এখানে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে সকল ইউনিয়ন পর্যায়ের কর্মীরা হামলার জ্বালায় তারা ঘরে টিকতে পারছে না? লেভেল প্লেইং ফিল্ড কি আছে? সংবিধান আপনারা বলেন, সংবিধানকে আপনারা বারবার লঙ্ঘন করছেন। এই যে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ করলো, মন্ত্রীরা এখনো মন্ত্রী আছেন, আবার আগামী রোববারে ক্যাবিনেট মিটিংও ডেকেছেন। এটা কি সংবিধান লঙ্ঘন নয়? আর সংবিধানের 58 অনুচ্ছেদে আছে যদি পদত্যাগ করে তাহলেই কিন্তু এটা আপনার মানে মন্ত্রীরা আর মন্ত্রী নয় বলে গৃহীত হয়। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দেয় প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমাতে তারা দিয়েছে, এবং এটাই মিডিয়াতে এসছে, প্রধানমন্ত্রীর অফিস থেকেও সেই ব্রিফিং গেছে। এবং প্রধানমন্ত্রী এবং সেই ব্যাপারে আপনাদের সরকারের মন্ত্রীরাও বিভ্রান্তিকর উক্তি করেছে। এটা একটা আপনাদের। তারপর আপনি ভোটার লিস্টের কথা বলেছেন। আমি বলি এই নির্বাচন কমিশন একটি দক্ষ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটি দক্ষ ইলেকশন কমিশনের প্রয়োজন। আজকে ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশন যে কি করছে তারা নিজেই জানে না। আমরা অলরেডি 90 দিনের মধ্যে আছি। সেই 90 দিনের মধ্যে ইলেকশন কমিশনের কোনো বক্তব্য নাই কেন? আজকে রাষ্ট্রের পয়সায় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীরা নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন কোনো কথা বলছে না। ধন্যবাদ সমাপা, আমরা আসবো। আমাদের 5 মিনিটের জায়গায় 6 মিনিট বলেছেন, 6.5 মিনিট আপনি বলেছেন। দর্শক, ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর ফিরে আসবো আজকে জিটিভি সংলাপে। দর্শক, ফিরে এলাম জিটিভি সংলাপে। হিসেব অনুযায়ী কথা বলার কথা জনাব রবিন হোসেন প্রিন্স, আপনার একটি কিউ দিতে চাই আপনাকে। লেভেল প্লেইং ফিল্ডের কথা সমাবাদ বলছিলেন, আরাফাত ভাইও বলেছেন, এবং লেভেল প্লেইং ফিল্ডে আপনাদের কিছু অবজারভেশন আছে আমরা জানি, সেই বিষয়টি নিশ্চয়ই আপনি। আচ্ছা, আমি হ্যাঁ সেটা বলার আগে আমি দুইটা বিষয় একটু বলি। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো জিনিস নিয়েই বেশি কাসুন্দি ঘাটা হচ্ছে। নিশ্চয়ই আমি অপ্রয়োজনীয়তা মনে করি না, কিন্তু যদি আমরা মনে করি পুরনো হলেই তো টেস্টি হয় না, কিন্তু হচ্ছে এখন প্রতিটা মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের বোধহয় এই বিবেচনাটা করা উচিত। আমি শুধু দুইটা বিষয় দুইজনের মন্তব্য করি। একটা হচ্ছে সংলাপের কোশ্চেন হচ্ছে নিঃশর্তভাবে হয় অবশ্যই, কিন্তু আমি এটা বিনীতভাবে বলতে চাই, যদি মনে করেন যে এই দুই নেত্রী বা দুই জোটের যে প্রস্তাব এটাই হচ্ছে মূল, তাহলে বোধহয় এটা গণতন্ত্রের আসল কথা হয় না। কারণ মনে রাখতে হবে এই দুই দলের বাইরে অন্যান্য দলের প্রস্তাব আছে। এই দুই নেত্রী তারা বাংলাদেশের বড় দল, সুতরাং তাদেরকে এই সব প্রস্তাব নিয়ে বসতে হবে, বসেই তারপরে এটা করতে হবে। আর একটা প্রশ্ন এসেছে, আজকে মনে করি যে এই যে মানুষের যে হাহাকার এবং মানুষ হত্যার যে ঘটনাগুলো ঘটছে, এটা না বললে নয়। আমরা হরতাল করেছি, এখনো করি, কিন্তু দেখুন যারা হরতাল ডাকে শত নিপীড়নের পরেও তাদের রাজপথে থাকতে হয়, সেই কর্মী গ্রেপ্তার হবে, অ্যারেস্ট হবে, গুলি খেয়ে মারা যাওয়ার জায়গাটা থাকতে পারে, কিন্তু নিরীহ মানুষ বলি এটা হলে এইটা কিন্তু ওই হরতালের মেজাজ আর থাকে না, এইটা চলে আসে সন্ত্রাসী মেজাজ। এবং এর নেপথ্যে আমি শুরুতেই যে কথা বলেছি, আমি সময়ের অভাবে আর রিপোর্ট বলতে চাচ্ছি না, যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেবলমাত্র তারা এই কাজটা করতে পারে, সেটা থাকতে পারে। আমার এবার শেষ, আপনার কথা আমি খুব সংক্ষেপে বললে এটা বলতে চাই। দেখুন, আজকে এই যে নির্দলীয় কথা, অর্থাৎ কথাটা কেন আসছে,
আমি যদি বুঝে থাকি যে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যদি নির্বাচনকালীন সময়ে ক্ষমতায় থাকেন তাহলে তারা এমন প্রভাব বিস্তার করবেন যে নির্বাচনে সকলের সম অংশগ্রহণ বা লেভেল প্লেইং ফিল্ডটা এখন প্রচলিত শব্দ হয়ে গেছে, সেটি হবে না। আমরা বামপন্থীদের পক্ষ থেকে অনেকদিন ধরে পরিষ্কার ভাষায় বলে আসছি যে আমাদের সমাজটা শ্রেণী বিভক্ত, সুতরাং এই শ্রেণীবিভক্ত সমাজে আপনি 100% লেভেল প্লেইং ফিল্ড পাবেন না। উদাহরণ দিই, ধরুন এখন মনোনয়নপত্র আপনার জমা দিতে গেলে যে টাকাটা আমরা জানি যে কত টাকা আপনারা জানেন, 20,000 টাকা নিতে হবে। আর তো দেখলাম এই যে আওয়ামী লীগ যে মনোনয়নপত্র নিজেরা করছে এটা 25,000 টাকা। আপনি বলেন একজন গার্মেন্টস শ্রমিক কি আদৌ এখানে যেতে পারবে না, কারণ তার এটা এই 5,000 টাকা এখন যে মজুরি সেটা বিবেচনা করলো 5 মাসের বেতন নিয়ে দলীয় মনোনয়ন কিনতে হবে। তাহলে আপনি বলতে চাইছেন যে এই মুহূর্তে যে জায়গায় মূলধারার রাজনীতি যাচ্ছে সেক্ষেত্রে একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা মানে ভোট ব্যাংক, তারা শুধুমাত্র ভোটার হওয়ার অধিকারটুকুই নির্বাচন পাবে। এই কথাটা আমি বলতে চাইছি না, ওই কথাটা আমি এখন বলতে চাইছি শুধু দুই দলের বিষয় না, যে আমাদের সমাজটা যেখানে শ্রেণীবিভক্ত থাকা অবস্থায় আমি কিন্তু এই সংকটটা থাকবে আমি 100% পাবো না। ওইটা বিবেচনার পর আমরা বামপন্থীরা মনে করি যে আন্দোলনের অংশ হিসাবে যারা নির্বাচনে যেতে চাই, আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড করতে গেলে অন্তত পক্ষে 4টা দোষ থেকে আমাদের মুক্ত করতে হবে। একটা হচ্ছে নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করতে হবে, 2 নম্বর হচ্ছে পেশি শক্তি থেকে মুক্ত করতে হবে, 3 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক প্রচার প্রচারণা থেকে মুক্ত করতে হবে, 4 নম্বর হচ্ছে প্রশাসনিক কারসাজি থেকে মুক্ত করতে হবে। আপনি দেখুন 1 নম্বর টাকার খেলার কিন্তু প্রবণতা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে, আপনি এবং নানা মাত্রায় কিন্তু এখন বেড়েছে। এগুলো নিয়ে একটা পৃথক আলোচনা করলে বলা যাবে। পেশি শক্তি আপনি দেখবেন আজকের ঘটনাটা কি, আমি আপনাকে দেখবেন যে আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না। আজকে এখানে শুনলাম যে একটা নির্যাতনের ঘটনায় মামলা স্থানীয় পর্যায়ে মহিলা পরিষদের স্থানীয় ইউনিট তারা করতে সাহস পায়নি, তারা সেন্ট্রাল প্রেসিডেন্টের নাম দিয়ে করেছে। ওইখান থেকে সেন্ট্রাল প্রেসিডেন্টকে ফোন করে বলে হচ্ছে যে আপনি এটা মামলা করলেন, আপনি কি জানেন আমি কার সাথে চলাফেরা করি? জিনিসটা বোঝেন, এই যে বললাম পেশি শক্তির অবস্থাটা কি, বিষয়টি তো আপনিও বলছেন না একটা এই ধরনের অজস্র উদাহরণ। এই যে পেশি শক্তির যে জায়গাটা, আপনি কিন্তু নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে এইটা প্রভাব বিস্তার। আপনার প্রশ্ন আছে, আমরা জোটের রাজনীতি এখন নতুন করে দেখছি যে সাবেক রাষ্ট্রপতি বা যার বিরুদ্ধে আপনারা রাজপথে ছিলেন তিনি একটি জোটের প্রস্তুতি নিয়ে ফেলেছেন বা শোনা যাচ্ছে আপনারা বামপন্থীরা সব মিলিয়ে একটি বড় জোট করতে যাচ্ছেন আগামী 1 সপ্তাহের মধ্যে। এই বিষয়টি আমি দিচ্ছি আর একটু, এই পয়েন্টে 30 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক প্রচার প্রচারণা সম্প্রতি নির্বাচনগুলোতে দেখবেন সবচেয়ে অতীতের যে কোনো সময়ের তুলনায় সাম্প্রদায়িক প্রচার প্রচারণাগুলো বাড়ছে। আপনি দেখুন রামুর ঘটনা থেকে শুরু করে সাথিয়া বিভিন্ন জায়গায় এই মানে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ মানে অত্যাচার নিপীড়নের এই জায়গাটা চলছে, যেটা আমার নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং এই 3টা জিনিসে কিন্তু আমরা একেবারেই হাত দিচ্ছি না। আমরা এখন সকলের অংশগ্রহণের কথা বলেই ওই যে যদি বলেন ওই শেষেই যে প্রশাসনিক কারসাজির কিছুটা বন্ধ করতে পারি কিনা এই কথা বলছি। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড করতে গেলে পরিষ্কার বামপন্থীদের কাছ থেকে বক্তব্য এই 4টা দোষ থেকে মুক্ত করা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড হবে না, যেটা নির্বাচন কমিশন অ্যাবসলিউট ফেল করছে। সর্বশেষ যে কথা বলছেন আপনারা জোট করছেন এটি আমরা জানি, আমি এই কথা বলে দিচ্ছি আপনাকে। আমরা বলি যে আসলে লড়াইটা চলছে কি জানেন, গদি দখলের লড়াইটা চলে। আমরা গদি দখলের লড়াই অবশ্যই ক্ষমতা আমরা যেতে চাই, কিন্তু নীতির ভিত্তিতে যেতে চাই। এইখানে শুধু গতির লড়াই হয়, নীতির লড়াই হয় না। সেই লড়াইতে যাওয়ার জন্য আমরা একটা বিকল্প শক্তি গড়ে তুলতে চাই, যে শক্তি হবে বিকল্প রাজনীতি, বিকল্প নীতি, সেটার উপরে দাঁড়িয়ে। এখন আপনি যে কথা বললেন পত্রিকা আমিও দেখলাম, সেক্ষেত্রে কি আপনাদের যে শুধু কমিউনিস্ট পার্টি নয় কিন্তু হয়তো কমিউনিস্ট পার্টির বাইরেও কোনো বাইরে অবশ্যই আছে, সেটা আমি একাধিকবার বলেছি। আমরা যেটা চাই জানেন, এখন কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আমরা জোটবদ্ধ হয়েছি এবং আমরা দেখছি মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থানকারী গণফোরাম আছে, তাদের সাথে আমরা ক্লোজার হওয়ার চেষ্টা করছি। এখানে দেখছি নাগরিক ঐক্য, তারাও এরকমের আছে। মুক্তিযুদ্ধের সপক্ষে এ ধরনের শক্তি থাকলে যারা এই 2 মেরুর বাইরে অবস্থান নিতে চায় তাদের সাথে ঐক্য আমরা গড়েই যদি ওই ধরনের পরিবেশ পরিস্থিতি হয় তাহলে আমরা নির্বাচনের জায়গায় যাব। আর লেভেল প্লেইং ফিল্ড না থাকলে এই 2 দলও যদি এক হয়ে নির্বাচন করে আমরা এই নির্বাচনে নাও যেতে পারি। সেটা পরে শেষ কথা না, এই কথাটা বলি যে কথাটা আপনি বললেন, 2-একটা পত্র পত্রিকায় লেখা দেখলাম এইখানে স্বৈরাচারী এরশাদ তার নেতৃত্বে নাকি একটা জোট হচ্ছে। সেখানে শুনলাম উনি তো হেফাজতেরও হেফাজতকারী, তারাও নাকি এরকম হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পত্র পত্রিকা লিখতে পারে, জল্পনা কল্পনা হতে পারে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের এই ধরনের জোটে যাওয়ার প্রশ্ন অবান্তর। আমরা বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরই বিকল্প শক্তি গড়ে তোলার জন্যই জোট করার যে উদ্যোগ গ্রহণ করেছি সেটাই আমরা করে যাব। ধন্যবাদ। আরাফাত ভাই যেখানে শেষ করলো ওখান থেকে একটু শুরু করি। মির্জা ভাইয়ের সাথে আমি শতভাগ একমত যে 4টি পয়েন্ট উনি উল্লেখ করেছেন, এটা আসলে
দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। এবং আমারও মানে আন্তরিকভাবে আকাঙ্ক্ষা যে বাংলাদেশটাকে কবে ওরকম একটি জায়গায় দেখবো যেখানে জেনুইনলি একটি লেভেল প্লেইং গ্রাউন্ড থাকবে, পেশি শক্তি, অর্থের খেলা, এবং এই জায়গা থেকে আমরা বের হয়ে এসে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো। তবে আনফর্চুনেটলি বাংলাদেশে এই জায়গাগুলি তৈরি হয়েছিল কিন্তু সামরিক শাসনের প্রবেশ রাজনীতিতে এবং তাদের মধ্য দিয়ে গড়ে ওঠা যে দলগুলি, এবং তাদের মধ্য দিয়েই কিন্তু এই যে আপনার অপরচুনিটিস ক্লাসকে নিয়ে এসে যে ক্লাব কালচারটা ক্রিয়েট করা হয় রাজনীতির মধ্যে, এবং যার মধ্য দিয়ে যেটা হয় যে জেনুইন পলিটিক্যাল পার্টি যেগুলো, হ্যাঁ, যে এই যেমন সিপিপি বা অন্যান্য ন্যাব বা আদার যে পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ফর দ্যাট ম্যাটার, যেগুলো একবার একটা টিপিক্যাল প্রপার পলিটিক্যাল যাদের মানে বিকাশ তার মধ্যে দিয়ে উঠে আসে, ফরম্যাট বদলাতে হয়েছে অনেক বড় দলকে, এই কারণে বড় দলগুলোকে যারা ধরেন এই টিকে থাকার জন্য একটা পরিবেশটাই তো কমপ্লিটলি যখন আপনার নষ্ট হয়ে যায়, আমি যদি এভাবে বলি, সেখানে টিকে থাকার জন্য তার মধ্যেও অনেকখানি নষ্টামি ঢুকে পড়ে। তবে আমি এতটুকু দ্ব্যর্থহীনভাবে বলতে পারবো, দ্বিধাহীনভাবে বলতে পারবো যে যে প্রস্তাবনাগুলি প্রিন্স ভাই বললেন, আমরা সবাই মিলে সিভিল সোসাইটির জায়গা থেকেও অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলেও ছোট ক্ষুদ্রভাবে প্রচেষ্টা নিতে পারি কিন্তু, এবং এই প্রচেষ্টার মধ্যে দিয়ে এই জায়গাটা যদি এনশোর করা যায়, আপনি দেখবেন যে একেবারেই জেনুইন প্রপার পলিটিক্যাল পার্টি যেগুলো স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, তারা অনেক বেশি লাভবান হবে। এক্ষেত্রে আপনি যে সিভিল সোসাইটির কথা বলছেন, যদি আমরা সিভিল সোসাইটি বা সুশীল সমাজ না বলে আমরা বলতে পারি নাগরিক সমাজ, বা যারা রাজনীতি করে নাগরিক সমাজে এমন নাগরিকরা, তাদের মধ্যেও যে শার্প ডিভিশন আমরা দেখছি। আচ্ছা, না আমি বলছি যে কিছু কিছু মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। আমার সাথে প্রিন্স ভাইয়ের অনেক ইস্যুতে ডিসএগ্রিমেন্ট আছে, সেটা তো থাকবে, দিস বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু মৌলিক জায়গাগুলোতে যেখানে সুস্থ ধারা, সুস্থ রাজনীতি, সুস্থ দলগুলি আপনার লাভবান হবে, সুস্থ দলগুলোকে অসুস্থ কালচারকে যাতে এমব্রেস করতে না হয়, অন্যান্য অসুস্থ প্র্যাকটিসের মুখোমুখি দাঁড়িয়ে সেই জায়গাগুলি আমরা তৈরি করার চেষ্টা করতে পারি। তবে একটা জিনিস একটু বিনয়ের সাথে বলবো, সেটি হচ্ছে যে এই যে সংলাপ সফল না হওয়া বা এই যে সংঘাতের যে জায়গাগুলো, প্রিন্স ভাই যেটি বললেন যে দুই দল মধ্যে থেকে উনি দেখছেন না, কিন্তু আমি একটা জিনিস বিনয়ের সাথে বলতে চাই, কখনো কখনো দুই দলের মধ্যে একটি দল যদি বেঁকে বসে, সদিচ্ছার অভাব থাকে, তাহলে কিন্তু একই ঘটনা ঘটবে। এটিকে দু দলকে একইভাবে বেঁকে বসতে হবে না, কিন্তু একটি দলের মধ্যে যদি একটি রাজনৈতিক অপশক্তি থাকে, তার প্রভাব থাকে একটি দলের উপর বা একটি গোষ্ঠীর উপর বা জোটের উপরে, ধর্মান্ধ মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি অপশক্তি যদি প্রভাব থাকে। একটা বলি যে এই পয়েন্টে আপনার সাথে আমরা মানে একমত হচ্ছি যে এই অপশক্তি থাকলে হবে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলে এখনো ফাঁসির রায় কার্যকরের জায়গায় যাচ্ছে না, এই যুদ্ধাপরাধীদের রাজনীতি বন্ধ করছে না কেন? সেইখানে তার দোদুল্যমানতা রেখেই আপনি যে অ্যাপ্রোচ করছেন, আমার মনে হয় জনগণ এটা গ্রহণ। আচ্ছা, আমি এইখানে তাদের 30 সেকেন্ডে আপনার এটার উত্তরটা দিই। প্রিন্স ভাই 42 বছর পরে এসে এই যুদ্ধাপরাধের বিচারের রায় শুরু করে এত দূর পর্যন্ত এসে যখন কার্যকরের কাছাকাছি পৌঁছে গেছে, আজকে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়ে গেছে, যেটি আমরা 5, 6, 7, 8 বছর আগে আমরা ভাবতে পারিনি, তারপরে এসে অতটুকু বিশ্বাস আমরা যদি রাখতে না পারি এই গভর্নমেন্টের উপরে, তাহলে খুব দুঃখজনক হবে আমি বলবো। বাকি কাজটুকু হবে, এতটুকু বিশ্বাস রাখার মতন যথেষ্ট অর্জন তারা অলরেডি দেখিয়েছে। আমি তাদেরকে ব্যবহার করে না এই সন্দেহ করাটা খুব দুঃখজনক হবে আমার মতে। না 42 বছর পরে এসে আজকে 5 বছরের মাথায় এসে যতদূর তারা এগিয়েছে, ধরুন 5 বছর আগে এসে অনেক সন্দেহ ছিল, কিন্তু আজকে যখন এতদূর করে ফেলেছে, তারপরে এসে আমার মনে হয় সন্দেহটা শেষ করতে হবে, সহযোগিতাটা করলে সুবিধা হবে। আরো কয়েকটা কথা একটু ছোট্ট করে বলি, 1 মিনিটে আমি আমার কথা সূত্র ধরে কিছু কথা বলতে চাই। দেখুন, আমি এগ্রি করি ওনার সাথে যে সহিংসতা যেটা হচ্ছে সেগুলো পুলিশের প্রশাসনের দায়িত্ব, ঠিকই আছে, কিন্তু কিভাবে তারা এগুলো হ্যান্ডেল করবে? এই সহিংসতাগুলো কি অটোমেটিকলি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, স্পন্টেনিয়াসলি একা একা হয়ে যাচ্ছে? তার পেছনে কোনো পরিকল্পনা নেই, অর্থের যোগান নেই, এটাকে কোঅর্ডিনেশন নেই। এগুলো কারা করছে? যারা হরতাল ডাকছে তাদের সর্বোচ্চ মহল থেকে এগুলো হচ্ছে, এবং যে কারণে এই হরতাল এবং সহিংসতা, হরতালের নামে, আমি হরতালের বিপক্ষে নই, আবার বলি হরতালের বিপক্ষে আমি নই। আপনি সেই হরতাল ডাকেন যে হরতালে আপনার নেতাকর্মী রাস্তায় আছে, গাড়ির সামনে তারা শুয়ে পড়ছে, যে হরতালে আপনাকে আমি দেখতে পাচ্ছি রাস্তায়, আপনি তো পুরো আন্দোলনকে আউটসোর্স করে দিয়েছেন। আজকে যে আপনার ব্যাক অফিস আউটসোর্স করে পৃথিবীর বিভিন্ন দেশে, নতুন বিজনেস যে একটা পদ্ধতি আমরা দেখছি এফিসিয়েন্সি আনার জন্য, প্রথম দেখলাম যে একটা আন্দোলন আউটসোর্স হয়ে যেতে পারে টোকাইদের হাতে রাস্তা, এবং তারাও কিন্তু মৃত্যু মুখে মুখে পড়ে যাচ্ছে। এটা কি ধরনের হরতাল এবং রাজনীতি? প্রিন্স ভাই যেটা বললাম, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত। আপনি যদি, আপনার নেতা কর্মীরা যদি ক্ষতিগ্রস্ত হতো, সরকারকে ধরা যেত এই যে দমন প্রেরণ করছে, আপনি তো ক্ষতিগ্রস্ত করছেন এই সাধারণ রাস্তার একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে। ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে যে দেখেন কি হচ্ছে, এবং সেটা কি করে? সংলাপের দাওয়াতকে উপেক্ষা করে। এই হরতালে কোন উপযোগিতা? আর
তো অবশ্যই নেই, এবং এই যে সহিংসতা, এটা কোনো জাস্টিফিকেশন কোনোভাবে দেওয়ার কোনো ধন্যবাদ, সুযোগ থাকতে শেষ পারে না। করতে হবে। শ্যামা, আমি পরিষ্কারভাবে বলতে চাই আরাফাত ভাইকে যে হরতালের যে সহিংসতাগুলো হয়েছে বা গত দিনে, সেটা বিএনপির কোনো নেতৃস্থানীয় পর্যায় থেকে হয়নি, বিএনপি সেটা করে নাই, এটা আওয়ামী লীগেরই কাজ, আওয়ামী লীগই করেছে। এবং কারণ আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ নিজেরাই, আপনারা নিজেরাই বড়াই করে বলেন যে আপনারা জানেন কিভাবে হরতাল করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনারা কিভাবে আপনারাই করেছেন, এটা আউটসোর্স, এখানে আউটসোর্স কোনো হচ্ছে না। সবচেয়ে বড় কথা এখানে আমি আগেই বলেছি এই বিরতির আগে যে পুলিশ যেভাবে ডিরেক্ট গুলি করে, এখানে আমাদের লোকজন, আমাদের নেতারা তো এখনো, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খানের মাথার মধ্যে এখনো 32টা স্পিন্টার নিয়ে উনি ঘুরছেন। ট্রাকের উপর দাঁড়িয়ে ছিল, সেই ঘটনাতে 5-6 মাস আগের ঘটনা, যে ডিরেক্ট পুলিশের গুলি করেছে সেই সমাবেশে। সেটা তো কোনো দরকার ছিল না সেই দিন। সুতরাং আজকে যে সহিংসতাগুলো হচ্ছে সেটা বিএনপি করছে না, সহিংসতা আওয়ামী লীগ করতে জানে, বিগত দিনেও করেছে। 96 যখন এই গতবার যখন বিএনপি যখন সরকারে ছিল, তখন আওয়ামী লীগ কিন্তু বাস পুড়িয়েছে এবং মানুষ মেরেছে, সেটা করেছে। এবং গত 2 হরতালে 24-25 জন লোক কিন্তু মারা গেছে। এটা কিন্তু সরকার, এই যে যারা পুড়ে মারা গেছে, এই সাধারণ মানুষের বাইরেও কিন্তু যারা কর্মী মারা গেছে 24-25 জন, বিএনপির সাধারণ কর্মী, এবং এরা কিন্তু সরকারের গুলিতে মারা গেছে, সরকারি দলের গুলিতে মারা গেছে। এবং কুপিয়ে মারা হয়েছে। এবং ভাই, আপনি তো বলেছেন দিস আর নট ক্যাজুয়ালিটি। আজকে ও আচ্ছা, হরতাল তো শান্তিপূর্ণ, মারা যাক, মানুষ মারা যাচ্ছে। আপনি কিন্তু বলছেন, আপনি যখন বলেছেন তখন কিন্তু আমি ইন্টারভিউ করিনি। আমি যখন হরতাল ডাকে, আমরা প্রত্যেকবারই কিন্তু মানে অহিংস এবং শান্তিপূর্ণ হরতাল আমরা ডাকি। ইভেন আমরা অ্যাম্বুলেন্স, গার্মেন্টস সেক্টর সব বাইরে রাখা হয় এই হরতালের আওতায়। এবং যখন আমি বাকি এলাকার কথা আমি জানি না, এই হরতালের সময় আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম, আমি দেখেছি কিভাবে একটি ছেলে মারা গেছে, তার হাতে কোনো অস্ত্র ছিল না। সুতরাং আমি আমারটা বলতে পারি। এবং এই পুলিশের গুলিতে মারা যাওয়ার পরে আমার নেতাকর্মীর নামে আবার মামলা হয়েছে, সাধারণ জনগণের নামে। ঠিক আছে, একটা হচ্ছে যে আপনি বলছেন যে বিএনপির নেতাকর্মীরা করছে না, কিন্তু একটা অভিযোগ আমাদের দিক থেকে হচ্ছে যে এর নেপথ্যে যে 71-এর ঘাতক চক্র আছে, তারা কিন্তু আমরা অন্য নিজেদের ডাকা হরতাল, এই হরতালে দেখছি তারাই সহিংসতা লিড করছে। তাদের ভূমিকা সম্পর্কে বক্তব্যটা এটা থাকলে একটু বললে জাতি উপকৃত হবে। আপনারা বারবার জামাতকে টেনে আনেন। জামাত আমাদের এই 18 দলের জোটের একটি দল, অ্যালায়েন্স। হ্যাঁ, সুতরাং 18 দলের জোটের যখন হরতাল ডাকে, তখন 18 বাকি যে বিএনপি ছাড়া বাকি যে দল আছে, তারাও কেউ মাঠে নামে। কিন্তু আপনারা যে বলেন যে যুদ্ধাপরাধীকে বাঁচানোর জন্য এই প্রধানমন্ত্রী সহ সবাই বলে, এই একই বুলি আপনারা আওড়ান, এই বুলি জনগণ বিশ্বাস করে না। ওনারা নির্দলীয় সরকার মেনে নিক, আপনারা দেখেন বিএনপি আন্দোলন করে নাকি, বিএনপি হরতাল দেয় নাকি। যুদ্ধাপরাধী বাঁচানোর জন্য বিএনপি কখনো আন্দোলন হরতাল করে নাই। আরেকটা, উনি 1-11-র কথা বলেছেন, 1-11-র কথা যে চাই না, আমরা কেউ চায় না। তাহলে আমি বলি, 1-11-র যারা কি প্লেয়ার্স ছিল, কুশীলব ছিল, তাদেরকে প্রধানমন্ত্রী একটা জিডিও, একটা সাধারণ ডায়েরিও কেন করলো না প্রধানমন্ত্রী তাদের নামে? 1-11 লোকজন যে এই 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর থাকলো, এদের নামে কি একটি সাধারণ ডায়েরিও হতে পারে না? আমাদের সম্মানিত উপনেতা সংসদে দাঁড়িয়ে বললেন যে বিষ প্রয়োগে প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা হয়েছিল, তাহলে কি তার নামে একটা জিডি বা ডায়েরি হতে পারে না? আপনারা মুখে বলবেন যে খারাপ, কিন্তু আপনারা গোপনে বা নীরবে সেটা সমর্থন করে যাবেন, তাহলে সেটা তো কোনো গণতন্ত্রের ভাষা হলো না, কোনো ইয়ে হলো। তাহলে আমি আগেও বলেছি যে 2 দলের মধ্যে কোনো আস্থার জায়গাটা যেহেতু নেই, আমাদের পলিটিক্যাল কালচারটা ওইভাবে গ্রো করে নাই, আমাদের এখনো সময় আসে নাই যে আপনাকে আমি প্রশ্ন করি, আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয় যে উনি বেগম খালেদা জিয়ার আন্ডারে নির্বাচনে যাবেন নাকি, উনি কি যাবেন না, উনি কখনোই যাবেন না। আজকে সেই একই কারণে বিএনপি, এবং সেই একই কারণে বিএনপিও কিন্তু যাচ্ছে না, কিন্তু আস্থার জায়গাটা নাই, যেখানে লেভেল প্লেন একটা। দেখেন, আপনি বিরোধী দল বাদ দেন, বিরোধী মতকেই তো সহ্য করে না এই সরকার। যে আপনার সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, বিজনেস কমিউনিটি বলেন, যে যদি আমার সাথে একমত না হও তাহলে তুমি খারাপ, তুমি জাতিকে বিভ্রান্ত করছো, তুমি এটা করছো, তোমার একটা শুধু হয়রানি তো করবেই, মামলা পারলে মামলা হামলাও দিয়ে রাখবে। আমাদের উনিও তো আপনাকে তো কোর্টে নিয়ে গেছিল এই সরকার। তারপরে আমি আরেকটা কথা বলি, সংবিধানের কথা বলেছেন, সংবিধানে আমি একটু কথা বলতে চাই। সংবিধান
আপনারা কোর্টের রায়ের কথা বলেন, কোর্টের রায়ের কিন্তু দুইটা পার্ট ছিল, আপনারা প্রথম পার্টটা ইগনোর করেছেন। আপনারা না প্রথম ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাইলে প্রথম 2 টার্ম থাকতে পারে, আপনারা ইগনোর করে কিন্তু আরো আছে যে সুপ্রিম কোর্ট বলেছিল তার সঙ্গে পরামর্শে সাপেক্ষে আইন মন্ত্রণালয়ে যে সচিব তাকে নিয়োগ করতে হবে। এটা কিন্তু আমাদের সরকার বা আইন মন্ত্রণালয় কনভিনিয়েন্টলি ইগনোর করেছে, এটাও কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল, ওয়ান অফ দ্য পার্ট। সেখানে আজকে আমি শুধু একটা এক্সাম্পল দেই, এটা ইলেকশন কমিশনের সাথে জড়িত। এই আইন মন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী একটি ব্যক্তিকে প্রথমে উপসচিব পদে বসিয়েছে, তারপরে 24 ঘন্টার মধ্যে তাকে সচিব বানিয়েছে, আইন সচিব, এবং সেই তার পছন্দের ব্যক্তিকে সুপ্রিম কোর্ট মানে কোনো কোর্টের কোনো মতামত বা রায় না নিয়ে এখন সেই ব্যক্তি যদি এখন আইন সচিব থাকে, যে ব্যক্তির ক্ষমতা আছে সংবিধান অনুযায়ী তার ক্ষমতা আছে কে হাইকোর্টের জাজ এগুলো পরিবর্তন করে বিভিন্ন পদ পদবি, সেই ব্যক্তিকে ইসি কি মেনে নেওয়া উচিত? আজকে নির্বাচন কমিশনের কথা আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন কমিশন একেবারে নীরব। আজকে এই যে ভোটার তালিকার যে হাত লাগাত হয়েছে তার মধ্যে পত্রিকায় এসছে 15% গরমিল আছে এবং 15% গরমিল আছে যে ভোটার তালিকার যেটা তারা এক্সাম্পল দিয়েছে যে 17 বছরের বয়সের অনেককে 18 বছর বানিয়ে ভোটার বানানো হয়েছে এবং অনেকে এবং 18 বছর এবং যারা লিগ্যাল যারা হওয়ার কথা ছিল তারা অনেকে হতে পারে নাই এবং এখানে সঠিকভাবে ভোটার লিস্টটা করা হয়নি। যে এই রিসেন্টলি যে হালনাগাদ করা হয়েছে, যখন হালনাগাদ বিভিন্ন পত্রিকায় এসেছে, বিভিন্ন পত্রিকায় এসেছে, কমিশনের কোনো ভূমিকা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই নত জানো ইলেকশন কমিশন যে সরকারের আজ্ঞাবহ, মন্ত্রীরা একটি কথা বলে, তারপরের দিন মন্ত্রীদের সুরে সুরে ইলেকশন কমিশনের কথা বলে, সেই ইলেকশন কমিশন কোনো সুষ্ঠু নির্বাচন আমি হতে পারে না। 3 মিনিট আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে দেখেন, এই আবারও একই জিনিসেরই আমরা দেখছি যে এবং বোধহয় জাতিকে এইখানে বিবেচনা করতে হবে যে আমরা কি এইরকম জায়গায় থাকবো নাকি যদি দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হয় তাহলে আমাদেরকে আসলেই এই দুই ঝগড়াঝাটি বাদ দিয়ে বিকল্প পথ অনুসরণের কোনো বিকল্প নেই। আর এইখানে না আমি জাস্ট জিজ্ঞেস করেছি আরেকটা বলি, আপনাদের কিন্তু আমরা পাওয়ারে দেখিনি, আপনারা ঝগড়া করবেন না তার গ্যারান্টি। হরতাল নিয়ে কথা হচ্ছে, মাঠে থাকা নিয়ে কথা হচ্ছে, এগুলো আমরা দেখি এই দলগুলোর মধ্যে এখন রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে, এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো এরকম বাস্তবে চলে আসছে। এবং দেখুন এই যে ককটেল, প্রথম দিকে আপনি দেখবেন যখন হলো দেখলাম একসাথে 4টা ককটেল ফোটে, আমাকে জিজ্ঞেস করলে ভাই ককটেল বোধহয় হালিতেই বিক্রি হয়, ডিমের মতো হালি বিক্রি হয়, অবস্থা কিন্তু এরকম। এবং দেখবেন যা যা ধরা পড়ছে এগুলো আমরা দেখছি। সুতরাং এই জায়গাগুলো টাকা মিলাই কিভাবে হয়, যেটা আমরা বলেছি যারা যুদ্ধ ঘোষণা করছে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। এই পয়েন্টে আমিও বলতে চাই যেমন পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশ এত সব পারে কিন্তু মূল যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নিতে পারছে না, এই জায়গাগুলো কিন্তু উপেক্ষা করা চলবে না, এটা দেখতে হবে। কিন্তু মূল যে জায়গাটা এত সবের পরে বলি যে আমরা এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সূক্ষ্মভাবে এই যে আমাদের দেশের তথাকথিত বড় 2টা দল তারা জনগণের ইস্যুকে ধামাচাপা দেওয়ার সুযোগটা মানে তারা দিতে খুব সচেতনভাবে পারছে। আপনি দেখুন নির্বাচনকে সামনে রেখে 5 বছর হয়ে গেল, আমরা কি কোনো কোশ্চেন করার সুযোগ পাচ্ছি সরকারকে যে আপনি কি করলেন? আমরা কি সুযোগ পেলাম? দুদককে যে ক্ষমতাহীন করলেন আমরা কি সুযোগ পাচ্ছি? নির্বাচন কমিশন নাভোট কেন বাতিল করলো? নির্বাচন কমিশন কেন আরো অগ্রগতির ধারায় যাচ্ছে না? আমরা কি সুযোগ পাচ্ছি? আমার পেঁয়াজের দাম কেন বাড়লো? চালের দামের কি হলো? হাওয়া ভবনের ওই সময় দুর্নীতির কি হলো? যে তত্ত্বাবধায়ক নিয়ে এত কথা হচ্ছে, তত্ত্বাবধায়ক সময় আমরা কিন্তু বনদস্যু ভূমিদস্যু দেখেছি, ওই মামলাগুলো কেন হলো না? কেন? হ্যাঁ সেটাই, সেই আশ্চর্য তো আসলো না। আমরা কেন এখনই হলমার্ক কেলেঙ্কারি, টেন্ডার মানে কি বলে শেয়ার বাজার, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি কোথায়? এই আলোচনাগুলো কিন্তু আমরা নাই। এইখানে যে বড় বড় সন্ত্রাসী ঘটনা ঘটলো সেই ঘটনাগুলোর বিচার কি হলো? এই জনগণ কিন্তু এই কথাগুলো বলতে পারছে না। আজকে বিদেশি শক্তি আমাদের এই ঝগড়াঝাটির আড়ালে তারা কিন্তু আরো আজকে অনিলেভেন নিয়ে কথা হচ্ছে। আমি 1 মিনিট যাবো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি 3 মিনিট প্রিন্স ভাইয়ের কথা সূত্র ধরে খুব মৌলিক একটা প্রশ্ন, 3 না আপনার 2.5 মিনিট। আচ্ছা খুব মৌলিক একটা প্রশ্ন কিন্তু প্রিন্স ভাই তুলেছেন, দেখেন এটা একটু আমরা যদি অ্যাটেনশন দেই যে আসলে যে জায়গাগুলোতে আমাদের দৃষ্টি নিবন্ধ করা দরকার ছিল সেটা কিন্তু করতে পারছি না। আমরা কোথায় আটকে আছি? নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে কেন আটকে আছি, এটা একটু নিজেকে প্রশ্ন করেন। কারণ হচ্ছে নির্বাচন আরো মৌলিক জায়গাতে যান, আপনি একটু পার্টিজান এর বাইরে আমরা একটু উঠে দেখি
কারণ হচ্ছে কি, এই জায়গাতে আমরা মৌলিক প্রশ্নে আমরা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দাঁড় করাতে পারি নাই। এখন একটা পার্মানেন্ট সলিউশন যদি হয়ে যেত, তাহলে বারে বার ইলেকশনের আগে ইলেকশন নিয়ে এই সমস্যাগুলি তৈরি হতো না। সেই প্রশ্নে এবার আসি। দেখেন, 13 অ্যামেন্ডমেন্টে যেটি বাতিল হওয়ার ফলে এত সমস্যা তৈরি হচ্ছে বলা হচ্ছে, সেই 13 অ্যামেন্ডমেন্ট কিন্তু আপনি অ্যাজ ইট ইজ রাখার কোনো উপায় নেই, কারণ কোর্টের রায় কিন্তু ওই জাস্টিসদের বলা হচ্ছে রাখা যাবে না, তাই তো? তো 13 অ্যামেন্ডমেন্ট অলরেডি একটা আপৎকালীন সিস্টেম ছিল, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন ছিল না, 3টি টার্মের জন্য রাখা হয়েছিল। এটা আরো 2টি টার্ম বা 4টি টার্ম হতে পারে, আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু তারপর একটা আপৎকালীন একটি সিস্টেম কিন্তু। এবং এই 13 অ্যামেন্ডমেন্ট থাকা অবস্থাতে আমরা 111-এ ঢুকেছি কিন্তু, তার মানে ওইটাও কিন্তু নির্বাচনের জটিলতা তৈরি করছিল। তাহলে সেই জায়গায় আপনি এসে দেখেন যে একটা পার্মানেন্ট সলিউশন কিভাবে দিব। সেইখানে আজকে অফার করা হচ্ছে কি, বেগম খালেদা জিয়ার যদি প্রস্তাবনা নেই, 13 অ্যামেন্ডমেন্টের মধ্যেও যে সেমি পার্মানেন্ট একটা ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল, বেগম খালেদা জিয়ার যে অফারটা, এটা এতটাই অ্যাডহক, অনলি সামনে নির্বাচন কেন্দ্রিক, সবাই মিলে ধরে পাকড়ে একজনকে খুঁজে বের করো, যেটা পাওয়া যাবে কিনা আদৌ আমার কাছে তো অসম্ভব মনে হয়। তারপর উনি বলছেন করে দেই, তারপরে আবার 5 বছর পর ইলেকশন আগে আবার যে একই জায়গায় আটকে যাব। আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, পরে এক মিনিট দিব তো। জাস্ট 30 সেকেন্ড, আমি লাইন অফ থটটা নষ্ট হয়ে যাবে। প্রিন্স ভাই যে ইস্যুসগুলি বললো, যেগুলো না আমাদের আসলে কথা বলা দরকার ছিল, আমরা ওখানে আর যেতে পারছি না। সেখানে আমার প্রস্তাব হচ্ছে যে আমরা একটা পার্মানেন্ট সলিউশন সাংবিধানিকভাবে নিয়ে আসতে চাই। কি সেটা আপনি দেখেন যে এই যে ইনস্টিটিউশনাল রিফর্মগুলি অনেকগুলি হয়েছে, অনেকগুলি হয়নি, যেগুলো প্রিন্স ভাই উল্লেখ করছে, সেগুলো যদি যৌথভাবে করা যায়। বিএনপির পার্টিসিপেশন সেখানে চাই। নির্বাচন কমিশন সিলেকশনের জন্য সার্চ কমিটিতে বিএনপি যে তখন মতামত দেয়নি কেন, এখন আমরা প্রশ্ন তুলছি, ওইখানে পার্টিসিপেশন থাকলে ভালো হতো। ধন্যবাদ। আজকে আমরা সর্বদলীয় সরকারের যে আরো 20টা সেকেন্ড যে আমরা কনসেপ্টের কথা বলছি, সেখানে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকে আসলেই কিভাবে অবাধ সুষ্ঠু করা যায়, পার্মানেন্ট একটা এর মধ্যে আনা যায়, সেই জায়গায় যদি আমরা ফোকাসটা করি, সেই যে ব্যাকডেটেড ওই তত্ত্বাবধায়কের থেকে বের হয়ে এসে, তাহলে কিন্তু এই নির্বাচন, পরের নির্বাচন এবং অনাগত কালের জন্য আমরা একটা পার্মানেন্ট সিস্টেমে যেতে পারলে অন্য ইস্যুগুলি যেগুলো আমাদের আসলেই ফোকাস করা উচিত, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর চরিত্র কোন হাতে চলে যাচ্ছে, এটা আফগানিস্তান পাকিস্তান হয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাতে কিন্তু আমাদের কোনো দৃষ্টি নাই। আমরা কিন্তু আটকে আছি নির্বাচন নিয়ে অ্যাডহক বেসিসে। সময় 2 মিনিট, 2.5 মিনিট। প্রিন্স ভাই কিন্তু যতই ওনারা জোট করুক আর আর নির্বাচনে যাক আর না যাক, উনিও কিন্তু এগ্রি করেছে ওনার পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে, বামপন্থীদের পক্ষ থেকে, যে লেভেল প্লেইং ফিল্ড এখন বিরাজ করছে না, লেভেল প্লেইং ফিল্ড এখন নাই, কোনো দলেরই নির্বাচনে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। শুধু আওয়ামী লীগ এখন সবচেয়ে ওনারা নিজেরা ঠিক আছে, এছাড়া কিন্তু কেউ ঠিক নাই। এবং এই যে 14 দল যে আওয়ামী লীগের যে জোট, হ্যাঁ, এই জোটের এই সর্বদলীয় যে হবে মন্ত্রিসভা বলছে, এদেরকে নিয়েই তো হবে। তাহলে সর্বদলীয়র মধ্যে আর ইন্টারিম যে টাইমটা হবে, যে সরকার, যে নির্বাচনের আগে যে সরকারটা থাকবে, তার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য দেখছি আমরা? প্রধানমন্ত্রী থাকবে শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা, মন্ত্রী কে থাকবে না থাকবে, একই লোক থাকবে, হয়তো সর্বদলীয় যারা আছে তারাই থাকবে, বা নতুন এরা নিজেদের মধ্যেই তো আছে। তাহলে এটা সর্বদলীয় বা কিভাবে হলো? সরকারে যারা এখন আছে তারাই ইন্টারিম গভর্নমেন্টে থাকবে, আবার তারাই নির্বাচন করবে, এটার কোনো আগাও নাই, কোনো মাথাও নাই। আপনারা নিজেরা সংবিধান কতটুকু সংবিধানকে কেটে ডাইসেক্ট করে আপনারা সংবিধানকে ধ্বংস করে ফেলেছেন, আবার সংবিধানের নামেই সবকিছু করছেন। আরেকটি যেটা আমি বলতে চাই যে জনগণের জন্য তো, জনগণের জন্যই সংবিধান, জনগণের সুখ শান্তির জন্য, দেশের সুখ শান্তির জন্য সংবিধান। এই সংবিধান কেন জনগণের জন্য পরিবর্তন করা যাবে না আবার, আমি সেটা জানি না। এবং প্রিন্স ভাইয়ের সাথে আমি আরেকটা ব্যাপারে একমত, যে উনি বলেছেন যে আসল যে ইস্যুগুলো সেগুলো আমরা দেখছি না। অবশ্যই এই গত 5 বছরে আওয়ামী লীগ সরকারের যে সীমাহীন দুর্নীতি, হাজার কোটি টাকার লুটপাট, এগুলো তো আমরা হিসাব নিচ্ছি না। অর্থমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় এই বিসমিল্লাহ গ্রুপের 1000 কোটি টাকার দুর্নীতির ব্যাপারে, উনি বলে এটা প্রাইভেট ব্যাংকের সাথে হয়েছে, এটা আমার কোনো ব্যাপার না। উনি একজন অর্থমন্ত্রী যদি এই কথা বলে, তাহলে সেই ক্যাবিনেটে আর কি, আমি জানি না উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকবে কি থাকবে না, আমরাও জানি না। আচ্ছা, আমি সংক্ষেপে বললে এটাই বুঝি, একটু লাগবে, যেটা আমি বুঝি যে ধরেন নির্বাচনে আসলে আটকে আছি, এই পয়েন্টে আমি একমত। তার ব্যর্থতার দায় কে নেবে?
ধরেন এই যে 42 বছরে যদি বলি এরশাদের 9 বছর আর ওই যে তত্ত্বাবধায়কের 2 বছর বাদ দিলে বাকি সময় তো আওয়ামী লীগ আর বিএনপি করে দেয়, তারা একটা নির্বাচন ব্যবস্থায় গড়ে তুলতে পারলো না। আজকে যদি নির্বাচন কমিশনকে স্বাধীন, সক্রিয় এবং তার মাধ্যমেই করার জায়গায় আমরা যেতে পারতাম এবং ওই যে আধুনিক রাষ্ট্র গঠন সহ অন্যান্য যে কথাগুলো আসছে, তাহলে কিন্তু আমাদের এই সংকটটা আমাদের দূর হতো। কিন্তু এইবারও আলোচনা আমরা দেখলাম দুই পক্ষ এটা করছে না, আমাদেরকে করতে সুযোগ দিচ্ছে না। বরঞ্চ যাই হোক, তাহলে আমাদেরকে আলটিমেটলি তাহলে সলিউশনটা কি, ওই রকম একটা জায়গায় যেতে হবে আমরা মনে করি সকলের আলোচনার ভিত্তিতে। কিন্তু এই টার্মে আমরা যে নির্বাচনী যে ধারায় আটকে আছি, এটা যদি আটকে থাকি, মনে রাখতে হবে আমাদের দেশের সামনে কিন্তু আরো ভয়াবহ বড় বিপদ অপেক্ষা করছে। ধন্যবাদ। আপনি দেখবেন 30 সেকেন্ডে শেষ করি, আপনি দেখবেন এখানে অন্যান্য রাষ্ট্রগুলো বলছে বাংলাদেশ সম্পর্কে তাদের স্বার্থ অভিন্ন। বঙ্গোপসাগরের 70 নৌবহরের কথা জানি আমরা, আমেরিকার ঘটনা জানি, এশিয়া প্রশান্ত মহাসাগরে তারা 60 নৌ মানে কি বলে যে এইখানে নৌবাহিনীর এইখানে যে তারা বিস্তার ঘটাবে, অর্থাৎ ভবিষ্যতে আমরা পৃথিবীর অনেক দেশের জানি যে এই সব দেশের আধিপত্য বিস্তার তারা কিন্তু দেশের মধ্যে সংকট রাখাই করে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আজকে সবাইকে জনগণ পাহারাদারের ভূমিকা আছে, জনগণকে নিতে হবে। ধন্যবাদ এবং আরাফাত ভাই। একসাথে যে আমি আর পারবো না, এই ধারায় যেতে হবে। আরাফাত ভাই ছোট্ট করে বলি, সর্বদলীয় সরকারের যে বিষয়টি সভা বললেন, এটি সর্বদলীয় তো এখনো হতে পারে, দাওয়াত এখনো আছে। দাওয়াত গ্রহণ করে আপনারা 10 জনের যদি সর্বদলীয় ক্যাবিনেট, আমরা চাই না, আমরা নির্দলীয় চাই। এই তো, বারবার আপনি তাহলে কথা বুঝেন না সর্বদলীয় কেন? কি করে হবে? কথা যেটা আমি বলি যাবো, সেটা আপনার শুনেন কাছে না কেন? যাবো। এটাই। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা কারো কথাই শুনতে চান না। আচ্ছা, আমি একটু আরাফাতের কথা শুনে নেমে আসবো। আপনার কথা শুনে উত্তরটা দিচ্ছি। আপনি নিজে বললেন যে এটা কিভাবে সর্বদলীয় হলো, তো আপনারা যে কাজ সেই আপনারাই বানাচ্ছেন, সর্বদলীয় তো হলো না। তো সেখানে আমি বলছি সর্বদলীয় করার ক্ষেত্রে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। প্রশ্ন যদি করে থাকেন আপনারা যে হচ্ছে না, সেক্ষেত্রে কন্ট্রিবিউট করার জায়গাটা বা এই দায়টা আপনাদের ঘাড়ে আছে। প্রধানমন্ত্রী যেখানে সরাসরি বলছে 10 জনের হলে 5 জন আপনারা দেন, সরাসরি বলছে আপনি কোন মিনিস্ট্রি নেবেন বলেন, হোম নেবেন, ইনফরমেশন নেবেন, এত লিবারাল হওয়ার পরেও আপনারা কি করে এটাকে অ্যাকিউজ করেন? ধন্যবাদ। হচ্ছে আমার প্রশ্ন। শেষ করে দিব, আর কিছু বলবো না। আমরা নিশ্চয়ই আগামী দিনে আমরা আরো টক যাই শো হোক, করব। এখন আমি শেষ করি একটা লাস্ট কথা বলে, সেটা হচ্ছে যে আন্দোলন কাকে বলে এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। এটা আওয়ামী লীগ ঠিকই বলেছে। সহিংসতা কাকে বলে, আন্দোলনকে আউটসোর্স কিভাবে করতে হয়, এটা বিএনপির কাছ থেকে শিখতে হবে। এক আর মিনিট। জনগণের পক্ষে কথা বলতে আচ্ছা। হয় কিভাবে, এটা বামপন্থীদের কাছ থেকে শিখতে হবে যদি জনগণের সপক্ষে থাকতে চায়। ধন্যবাদ। আপনার সময় জনগণের শেষ। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের কিভাবে বিরোধী দল এবং মতকে দমন করতে হয়, কিভাবে গণতন্ত্র হত্যা করতে হয়, কিভাবে স্বৈরাচারী প্রতিষ্ঠা করতে হয়, সেটা আওয়ামী লীগ সরকার ভালো জানে। তাদের কাছ থেকে এটা শিখতে পারে কেউ, তারা এটার জন্য নোবেল পুরস্কার পেতে পারে। অনেক নোবেল পুরস্কার চাচ্ছিল, তো এটার জন্য নোবেল পুরস্কার পাইতে পারে। আরেকটা যেটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে উনি দেশের মানুষের দুঃখ দুর্দশা উনি দেখতে চায় না, উনি সুখ শান্তি চায়। উনি সেই খাতিরে হলেও ওনার ইচ্ছে, ওনার প্রধানমন্ত্রী থাকাটা ওনার কাছে গুরুত্বপূর্ণ না, সুখ শান্তি গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব, দেশবাসী আশা করে, জনগণ তাকিয়ে আছে উনি কখন সুখ শান্তি, জনগণের সুখ শান্তির জন্য উনি সরে দাঁড়াবেন এবং দেশে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে লড়াইটা গদির না নীতির লড়াই, ধন্যবাদ। জনগণের কিন্তু স্বার্থের এই নিয়ে লড়াই আরেকদিন না কথা ব্যক্তির হবে। স্বার্থের লড়াই, সেই জায়গাটাই প্রধান আজকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ আরাফাত, ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ। লড়াইটা নীতির লড়াই, সেই প্রশ্নেই গদিটা ধন্যবাদ প্রয়োজন আছে। মোহাম্মদ আরাফাত, নিশ্চয়ই আমরা আরো Thank টক you. শো করবো। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ শামাওয়াত। দর্শক আজ এ পর্যন্তই।